শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। তারকা কথনে আমাদের গল্প হয় তারকাদের সাথে, বিভিন্ন রকমের গল্প হয়, নতুন সিনেমা নিয়ে, নতুন গান নিয়ে, নতুন কাজ নিয়ে, বই নিয়ে। আজকের গল্পটা একটু ভিন্ন। আমরা অল্প কথায় আজকে গানের গল্পটা বেশি শুনবো, এবং যার গানের গল্প আমরা শুনবো তিনি আমাদের ভীষণ কাছের মানুষ, আমাদের শ্রদ্ধার মানুষ, কাজী মাজহারুল আনোয়ার। আমাদের চলচ্চিত্র পরিচালক, সুরকার, গীতিকার। তার কাছ থেকে বহুমুখী কাজ আমরা পেয়েছি। 20,000-এরও বেশি গান যিনি লিখেছেন, যে গানের প্রত্যেকটি আমাদের অন্তরে রয়েছেন। সেই গানের পেছনে হাজার হাজার গল্প, যেগুলো আমাদের কিছু জানা, কিছু অজানা। সেগুলো জানা অজানার গল্প মিলিয়ে কিন্তু তারকা কথনের আজকের আয়োজন, এবং এই আয়োজনকে সমৃদ্ধ করবেন আজকের যারা, তাদের সাথে শুরুতেই পরিচয় করিয়ে দিব। সাথে আছেন বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক জোহরা গাজী, তিনি আমাদের শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী। সাথে আছেন সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ার, শুভেচ্ছা। এবং সাথে আছেন সঙ্গীত শিল্পী মোমিন বিশ্বাস। আপনাদেরকে শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে বললাম যে আজকের আয়োজনটা একটু বিশেষ, একটু ভিন্ন। আমরা কথা অল্প বলবো, গানের গল্পটা আজকে বেশি জানবো, এবং যাকে নিয়ে জানবো তাকে নিয়ে জানার শেষ, তাকে আবিষ্কার করার শেষ আসলে আমাদের কাছে নেই। আমাদের শ্রদ্ধার নাম গাজী মাজহারুল আনোয়ার, তাকে নিয়ে আমরা জানছি, জানার ধারাও অব্যাহত রয়েছে। শুরুতে আজকে শুনবো জোহরা গাজীর কাছে, তাকে অনেকদিন বাদে আমরা পেয়েছি আজকের আয়োজনে, এবং তিনি বই লিখেছেন, বই লিখছেন। তো এবারে অমর একুশে বইমেলায় অনেক ধরনের বই আমরা পেয়েছি। এবারে তিনি কি লিখেছেন আমাদের জন্য একটু শুনতে চাই। এবারে তো ও তো গাজী মাজহারুল আনোয়ার মানে আমাদের সংস্কৃতির প্রতিটি অঙ্গনকে তার সৃষ্টি দিয়ে সমৃদ্ধ করে গেছেন। তার 60 বছরের কর্মজীবন, প্রায় 20,000-এর বেশি গান তিনি লিখেছেন। তো তার এই অনবদ্য সৃষ্টিগুলো আমরা অল্প কথার গল্প গান বইয়ে গতকালকে 5ম খণ্ড বের হয়েছে। এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড বের হয়েছে। দ্বিতীয়, তৃতীয় খণ্ড কলকাতায় বের হয়েছে, আর প্রথম খণ্ড বাংলাদেশে হয়েছে, আর 5ম খণ্ড তো গতকালকে হলো। তো মানে যিনি আমাদের সংস্কৃতির প্রতিটি অঙ্গনকে এত সমৃদ্ধ করে গেছেন, আমাদেরকে এত কিছু দিয়ে গেছেন, তো তার সৃষ্টিগুলো আমরা জনসাধারণকে জানা দরকার। সেই উদ্দেশ্যেই এই বইগুলো সংগ্রহ করা। তো এই বইগুলো ভাষাচিত্র প্রকাশনীর মাধ্যমে বের হয়েছে। ভাষাচিত্রের কর্ণধার সোহেল সাহেব অত্যন্ত আন্তরিকতা সহকারে, যত্ন সহকারে, নিষ্ঠার সাথে, এবং ওনার বউ অত্যন্ত মানে উৎসাহ দিয়ে এই বইগুলো বের করেছেন আর কি। আর এই এতগুলো গান সংগ্রহ করে লিপিবদ্ধ করা অনেক কষ্টকর কাজ। এই কষ্টকর কাজটা করেছে আমার সন্তান তুল্য এবং জনপ্রিয় গায়ক মোমিন বিশ্বাস। সে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে নিষ্ঠার সাথে এই কাজগুলো করেছে। আর ওদিকে পাবলিশার সোহেল সাহেব অত্যন্ত আন্তরিকতা সহকারে, নিষ্ঠার সাথে এই কাজগুলো করেছেন। তো আমি মমিনকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে। সেম কথা আমি সোহেলকেও, ভাষাচিত্র প্রকাশনীর কর্ণধার সোহেলকেও বলছি, আমি কোনো ধন্যবাদ দিয়ে ছোট করব না, এটা নাগরিক হিসাবে ওর দায়িত্বের মধ্যে পড়ে। একেবারে তাই। আমি ভেবেছিলাম যে আমি দিঠি আপুর কাছ থেকে কথা শুনে আমি মোমিন বিশ্বাসের কাছে যাব, কিন্তু প্রসঙ্গক্রমে যেহেতু মোমিন বিশ্বাস আগে চলে এসেছে, তার কাছে একটু সংগ্রহের জায়গাটা শুনবো, যে এতখানি কৃতজ্ঞতা, ভালোবাসার নিবেদনটুকু যে তিনি জানালেন জোহরা গাজী। আপনার আসলে অনুপ্রেরণার জায়গাটা কোথায় ছিল? আপনাকে এতদিন সকলে জানতো আসলে ইন্দ্রকেশ্বরের সাথে আপনার সেই সম্পর্কটা, তার শিষ্য হিসেবে তাকে আপনি বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছেন। গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে কাজ করা, এই অনুপ্রেরণার শুরুটা শুরু থেকে। আমি প্রথমত এই পরিবারটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ এমন একটি কাজের সাথে সম্পৃক্ত হতে পারা বিরাট সৌভাগ্যের বিষয়। কারণ এই বইটি যখন জনসম্মুখে এসেছে বা আসছে বা যাচ্ছে, জনগণ কতটা উপকৃত হচ্ছে বা এর মাধ্যমে কত কি পাচ্ছে, সেটিও বিশাল গবেষণার বিষয়। কিন্তু আমি মনে করি এই কাজের সাথে সম্পৃক্ত হতে পারা একজন শিল্পী হিসেবে বা একজন ক্ষুদ্র গবেষক হিসেবে আমার জন্য বিরাট পাওয়া। কেননা গাজী মাজহারুল আনোয়ার সম্পর্কে নতুন করে বলার দুঃসাহস বা যোগ্যতা আমার নেই।
সুতরাং আমি মনে করি এটি বিশাল পাওয়া আমার জন্য, এবং এই পরিবারের কাছে আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি, এখনও করছি, যে এরকম কাজের সাথে সম্পৃক্ত হতে পারাটা। আর দ্বিতীয় কথা একটু বলি যে একজন গাজী মাজহারুল আনোয়ার উনি যেমন ব্যক্তিগত জীবনে যতটা সফল, কর্মক্ষেত্রে ততটা সফল ছিলেন, আমি মনে করি এই কথাটি ওনাদেরকে কখনো আমার বলা হয়নি, আজকে বলছি এই অনুষ্ঠানের মাধ্যমে, উনি আরও বড় সফলতার তার জায়গা হলো এমন সুসন্তান রেখে যাওয়া। কারণ আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমাদের দেশে অসংখ্য গুণী সৃজনশীল মানুষজন আছেন, ছিলেন, কিন্তু এমন সুসন্তান রেখে যেতে পারাটাও বিশাল সফলতার ব্যাপার। এবং তিনি এমন সুসন্তান রেখে গেছেন বলেই তার সুসন্তান, এখান দুইটা আপু আছেন, উপল ভাই নাই আমাদের মাঝে, ওনারা তার সৃষ্টিকর্মকে বাঁচিয়ে রাখার জন্য যেরকম নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নানাভাবে, শুধু বইয়ের মাধ্যমে না, এটি বিরাট ব্যাপার। সত্যি তাই। তিথি আনোয়ার আছেন আমাদের সাথে, তাকে যতবারই আমরা পেয়েছি প্রত্যেকবারই আসলে শুনেছি তার বাবাকে নিয়ে আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, আর তার কর্মজীবনেই তো সেই ছাপটা রয়েছে, তিনি কতটা শ্রদ্ধা এবং ভালোবাসা করেন তার পিতাকে, শুধু পিতা হিসেবে নয়, একজন শিল্পী হিসেবে তার যোগ্য সম্মানটুকু তিনি দিয়েছেন। ওই জায়গা থেকে এই যে বাবার কাজগুলোকে আরও একটু প্রচারিত করা, বইয়ের মাধ্যমে ছড়িয়ে দেওয়া, এই প্রচেষ্টা বা প্রয়াস থেকে আসলে কবে কাজ করা শুরু করেছেন? তো শুরুতে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে ডাকবার জন্য, এবং যে উদ্দেশ্যে ডাকা হয়েছে নিঃসন্দেহে আসলে আমি সন্তান হিসেবে বলতে পারি যে আমাদের জীবনের পুরো অস্তিত্বটা জুড়েই বাবা, এবং আমি মনে করি যে তার জীবনের মা বললেন যে 60টি বছর তার কর্মজীবন পুরোটাই তিনি এই ইন্ডাস্ট্রিকে দিয়েছেন, এবং অবশ্যই নিঃসন্দেহে একজন কিংবদন্তি। তো একজন কিংবদন্তির কাজকে অবশ্যই সংরক্ষণ করা উচিত, সেটা শুধু বাবা বলে কোনো কথা না, আমাদের দেশে আরও যারা কিংবদন্তি আছেন আমি সবাইকে এই আহ্বানটা করি বা করতে চাই, কারণ তারাই তো আসলে ভিতগুলো রচনা করেছেন, এবং তাদের এই ভিতগুলো দিয়েই কিন্তু এখনকার শিল্পীরা আমরা যারা আছি বা তরুণ প্রজন্ম যারা আছে ওরা এগিয়ে যাচ্ছে, মানে বাবারা ছিলেন তাদের পথ প্রদর্শক। তো যেখানে আমাদের সংস্কৃতিকে তাদের লেখনীর মাধ্যমে, সুরের মাধ্যমে, গায়কের মাধ্যমে সমৃদ্ধ করেছেন, তো ওনাদের কাজগুলোকে তো অবশ্যই সংরক্ষণ করা উচিত। সেই চিন্তাধারা থেকে আমাদের মাথায় আসে একটি মূলত আর্কাইভ করা। আর্কাইভে যেটা থাকে যে ব্যক্তি বিশেষের কর্মজীবন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার সৃষ্টির প্রেক্ষাপট থেকে শুরু করে সব কিছুই জিনিসটার ভেতর থাকে, এবং সেই আর্কাইভের মাধ্যমে সেই মানুষটিকে চেনা কিংবা জানা সম্ভব হয়, যেটা আমি মনে করি যে তরুণ প্রজন্মে জানা উচিত। কারণ বাবারা তো সেই 60 দশক থেকে কাজ করছে, বাবাদের প্রজন্মে যারা কাজ করতে অনেকে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, তো অনেকের কাজ আমরা হারিয়েও ফেলেছি। বাবারই যেমন 20,000-এর উপরে গান আছে, সবগুলো গান তো আমরা সংগ্রহ করতে পারিনি। আর এখনকার তোমাদের সময় অনেকেই জানেন না যে এই গানগুলো হয়তো শুনেন, কিন্তু এই সৃষ্টিগুলো যে তাদের, এই সম্পর্কে অনেকে জানেন না। এটা ছিল আমাদের মূল উদ্দেশ্য, তাদেরকে জানাতে হবে তরুণ প্রজন্মকে। আর বেশ কয়েক বছরই আসলে হয়েছে, তবে আমাদের সবচেয়ে বড় সন্তুষ্টিটা যেখানে কাজ করে, কারণ আমাদের দেশে তো একটা টেন্ডেন্সি আছে মরণোত্তর পুরস্কার কিংবা স্বীকৃতি, কিন্তু আমাদের একটা সন্তুষ্টি হচ্ছে যে বাবার জীবদ্দশায় কিন্তু এই বইটির উদ্যোগ আমরা নেই, এবং প্রথম খণ্ডটি বাবা নিজেই দেখে যেতে পেরেছিলেন। আমরা অনেক বড় করে লঞ্চ করেছিলাম অল্প কথার গল্প গানের প্রথম খণ্ড, এবং এই বইটিতে মূলত বাবার লেখা গানগুলো আছে, পুরো লিরিক সহ, গানের প্রেক্ষাপটটিও রয়েছে, মানে এই গানটা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। বাবার গান, এবং গানের ভেতর একজন মানুষের হৃদয়ের কথা থাকে, বাবা সম্পর্কে জানতে পারবে। বাবার গান সম্পর্কে জানা মানে তার সম্পর্কে জানা, এরকম একটা বিষয়। এবং মা তো বললিনি, আসলে আমি মনে করি এটা সম্পূর্ণভাবে মমিনের, আমি বলবো যে কঠোর পরিশ্রমের ফসল। কারণ বাবার জীবদ্দশায় বাবা প্রত্যেকটা গানের গল্প কিন্তু আমাদেরকে বলতেন। আমিও আমার সব অনুষ্ঠানে সেই গল্পগুলো যেগুলো আমার জানা আমি শেয়ার করি গানটা গাওয়ার আগে, এবং মমিন বাবার সেই কথাগুলো ধৈর্য সহকারে শুনেছে, লিপিবদ্ধ করেছে। তো এই যে এটা একটা বিশাল ব্যাপার। আমি এটাকে আন্টি একটু আগে যেটা বললেন যে আমি এটাকে দায়িত্ব হিসেবেই দেখেছি, এবং সত্যি সত্যি সেটাই ওন করি, ফিল করি। হ্যাঁ, এবং আমি নিজেও যখন কোনো অনুষ্ঠানে যাই দেখা যায় যে বাবার লেখা গানগুলোই গাওয়া হয়, এবং আমার কাছ থেকে দর্শকদের প্রত্যাশাও সেটা যে বাবার গানগুলো শুনবো তোমার কণ্ঠে। এবং সেই দিক থেকে আমি বলবো যে আমি চেষ্টা করে যাচ্ছি যে আমাদের উদ্দেশ্য, আমার এবং আমার ভাই উপলের উদ্দেশ্য যে হ্যাঁ, আমার বাবার হয়তো শারীরিকভাবে প্রস্থান হয়েছে, কিন্তু সৃষ্টিগুলোর মাধ্যমে তিনি তো সবসময় বেঁচে থাকবেন আমাদের মাঝে, এবং আমি আসলে আমার বাবাকে মরতে দিব না, মানে মানুষ সবসময় তাকে স্মরণ করবে সৃষ্টিগুলোর মাধ্যমে। সত্যি তাই। এবং
আমরা বলি না যে গান আসলে কালকে জয় করে আসলে কিভাবে, তার কথা, তার ভাবনা, তার সুর সবগুলো দিয়ে। এবং আমাদের শ্রদ্ধেয় স্যার আসলে সেই গানগুলি রেখে গিয়েছেন, যার অধিকাংশকে বলতে পারি যে কাল জয়ী ছিল। এখনো যখন আমরা আপনাদের কণ্ঠে সেই গানগুলো বিভিন্ন আয়োজনে শুনি, মনে হয় যে আজকের কম্পোজিশন, কতদিন আগেই লেখা মানে হয়েছে। কতটা দূরদর্শী তারা ছিলেন। দেখো যে আমরা কিন্তু 50-60 বছর আগের গানগুলো এখনো গাইছি, এতেই বোঝা যায় যে কতটা দূরদর্শী তারা ছিলেন। তোমার মনে হচ্ছে যে না, এটা বোধহয় এখনকার সময়ের এই গান। আর আমার তো সৌভাগ্য হয়েছে অনেক কালজয়ী গান নিজের চোখের সামনে সৃষ্টি হতে দেখা। কারণ আমার বিয়ের আগে আমি যখন ছোট ছিলাম, বাবা যখন হাঁটতে হাঁটতে একটা গান চিন্তা করতেন, সাথে সাথে একটা সুর চিন্তা করতেন, আমাকে বলতেন, দিঠি মা হারমোনিয়ামটা নিয়ে আসো, একটু সুরটা তুলে রাখো তো। তোমার কাকুরা যখন আসবে বাসায়, কাকুরা বলতে বড় বড় সঙ্গীত ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় সত্তর সায় কিংবা সুবল দাস, আলাউদ্দিন আলী চাচা, পারভেজ চাচা, আলী হোসেন চাচা, সুজেয় শ্যাম চাচা, খন্দকার নুরুল আলম চাচা, আহমেদ ইমতিয়াজ বুলবুল চাচা, ওনারা যখন আসবেন এই দুটো লাইন গেয়ে শোনাবে। তা আমি অনেক গান দুটো লাইন গেয়ে গেয়ে ওনাদেরকে শুনিয়েছি, এবং সেখান থেকে আমি দেখেছি যে ওই দুটো লাইন আস্তে আস্তে একটা কালজয়ী গানে রূপান্তরিত হয়েছে। তা অনেক গানের সাক্ষী আমি মনে করি আমার সত্যি নিজে। তাই। এই জায়গাটাই আসলে আমাদেরকে ভীষণ অবাক করে যে আপনি একটা ভীষণ বড় একটা পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছেন নিজের জীবনে। যাদের সান্নিধ্য আপনি পেয়েছেন, যাদের নাম আপনি এই মুহূর্তে বললেন, সবাই কিংবদন্তি। তাদের কম্পোজিশনে যে কাজগুলো হয়েছে সেগুলো সাক্ষী যেমন আপনি ছিলেন, আবার এই প্রজন্মে যারা কাজ করছে তাদের সাথেও আপনি কিন্তু কোলাবোরেট করছেন বা তাদের সাথে কাজ করছেন। এই যে পরিবর্তনটা আসলে আপনার ভেতরে আসলে কিভাবে নাড়া দেয়, কিভাবে দেখেন আপনি? পরিবর্তন বলতে আসলে যুগের সাথে সব কিছুরই পরিবর্তন হয়, সব কিছু ধারার পরিবর্তন হয়েছে, সঙ্গীতের ধারার পরিবর্তন হয়েছে। তবে আমি এখনও নিজেকে, তোমরা বলতে পারো আমি ব্যাকডেটেড এ কারণে বলছি, কারণ বাবাদের সময় বাবারা যখন কাজ করতেন, প্রত্যেকের ভেতর প্রত্যেকের একটা সমন্বয় ছিল। মানে একটা গানের কাজ যখন নিয়ে বসতেন, আমাদের বাড়িতেই বেশিরভাগ গানের কাজগুলো হতো, সিটিংগুলো, আমি দেখতাম যে বাবা তো গীতিকবি ওখানে উপস্থিত আছেন, সুরকার উপস্থিত অবশ্যই আছেন, সিনেমার গানের ক্ষেত্রে সিনেমার প্রযোজক পরিচালক, অনেক ক্ষেত্রে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, প্রত্যেকে উপস্থিত থাকতেন। উপস্থিত থেকে একটা গান সৃষ্টি হতো। তো এই গানটা যখন রেকর্ডিংয়ে যেত, রেকর্ডিংয়ের সময়ও ওনার উপস্থিত থাকতেন, কারণ তৎক্ষণাৎ যদি কোনো রকমের কোনো পরিবর্তনের প্রয়োজন হতো, সাথে সাথে ওটা করা হতো। আর প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া চলছে এর ভেতর থেকে। এই পরিবেশটা আমি পেয়েছি, দেখেছি, যেটা এখনকার সময় আমি মিস করি ইন এ সেন্স। এভাবে আমি বলতে চাই যে আমরা যখন একটা গান রেকর্ড করি, বেশিরভাগ দেখা যায় যে ওই মুহূর্তে স্টুডিওতে গীতিকবি হয়তো উপস্থিতই থাকেন। মানে একটা ট্র্যাকের উপর আমার যখন সময় হলো আমি গানটা গেয়ে দিয়ে আসলাম, অথবা যাওয়ারও টাইম নেই, আমি হোম স্টুডিওতে বসে একটা ভয়েস দিয়ে দিলাম, আমি আমেরিকায় বসে বাংলাদেশ থেকে ভয়েস নিয়ে নিলাম। এই যে বিষয়গুলো, সমন্বয়ের অভাব, সবার এক হওয়ার সময় আসলে খুব, হ্যাঁ, মানে এই জিনিসগুলো আমাকে মনে হয় যে একটু খাপছাড়া। আসলে শিল্প চর্চাটা তো একটা আন্তরিকতার ভিতর দিয়েই হওয়া উচিত। আজকাল যে কারণে আমার কাছে মনে হচ্ছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আজকাল শিল্প চর্চা নিয়ে যদি কথা বলতে চাই, আমার কাছে মনে হয় যে অশিল্প চর্চাটা বেশি হয়। কেন? ইউটিউবের যুগে, হ্যাঁ এটা ঠিক যে আমাদের চোখ কান খোলা, হাতের মুঠে আমাদের পৃথিবী, কিন্তু আমরা কতখানি এটাকে প্রপারলি ইউজ করতে পারছি? আমার তো মনে হচ্ছে যে মিসইউজটা বেশি হচ্ছে। কারণ আজকাল একটা ভালো কন্টেন্ট কেউ দেখছে না, যেহেতু ভিউজ কাউন্ট করে জনপ্রিয়তা যাচাই করা হচ্ছে। একটা উল্টাপাল্টা কন্টেন্ট তুমি দিয়ে দিলে লক্ষ লক্ষ মিলিয়ন্স ভিউ হয়ে গেল। তাহলে এত কষ্ট করে আমরা কাজ করব কাদের জন্য? কারা দেখছে? এবং দর্শক শ্রোতাদের কমেন্টসগুলোও যদি তুমি পড়ো, তুমি খুব নিরাশ হবে যে এদের কি শিক্ষা দীক্ষার অভাব, নাকি পারিবারিক ব্যাকগ্রাউন্ড কেমন, এ ধরনের কমেন্টস কেন আসে? তা আমার কথা হলো যে তাদের জন্য এত কষ্ট করে আমরা এই কাজটা করব, তখন এক ধরনের অনাগ্রহ দেখা যায় আমাদের শিল্পীদের ভেতর। ভালো কন্টেন্ট কেন দিব, কার জন্য দিব, কে দেখছে? এবং শিল্পীরা আসলে ওভাবে অন্যভাবে চিন্তা করছেন যে আসলে কিভাবে ভিউজ আসে বা কিভাবে কাজ করলে তারা অংশগ্রহণ করবে সেই জায়গাটা। ওই জন্য মানে এখনকার গানের আগে যেমন স্থায়িত্ব, এখনকার গানের ওরকম স্থায়িত্ব। যেমন আগের গানগুলো 20, 40, 50 বছর পরও যে প্রাসঙ্গিকতা পেয়েছে, এখন যে গানগুলো হচ্ছে আসলে এটা একটু দ্বিধার মধ্যে রেখে দেয় আমাদের, যে আগামী 20, 40, 50 বছর পর আসলে সেই গানের গ্রহণযোগ্যতা। কিন্তু জানো, মানুষ কিন্তু সেগুলোই পছন্দ করে। আমরা যদি সিলন মিউজিকের কথা বলি কিংবা আইপিডিসির কথা বলি, ওনারা কিন্তু পুরোনো গানগুলোকেই নতুন করে রিমিক্স করেছে এবং দর্শক শ্রোতা সেটা শুনেছে এবং দেখেছে। তা না হলে এত জনপ্রিয়তা এরা কিভাবে পেল পুরোনো গানের মাধ্যমে? দ্যাট মিনস কি মানুষ ওই ধরনের
ধরনের আমেজই আসলে চাই আমার মনে হয়। তুমি আমাকে ব্যাকডেটেড বলতে পারো। আপনি আসলে যেভাবে নিজের ঐতিহ্য, নিজের সংস্কৃতি এবং নিজের লেগেসিকে আসলে যেভাবে আঁকড়ে ধরে রেখেছেন, এটাই হচ্ছে আধুনিকতা, আমরা বিশ্বাস করি। ইউটিউবের একটা প্রসঙ্গ কিন্তু উঠে আসলো যে এখন কন্টেন্টের সহজলভ্যতা ইউটিউবের কারণে, এবং ইউটিউব মানুষের কাছে পৌঁছাতে পারে, বা সোশ্যাল প্ল্যাটফর্মসগুলো যেগুলো বাবার গানগুলো সংরক্ষণ করে রাখা ডিজিটাল প্ল্যাটফর্মে, এই আর্কাইভের ব্যাপারে কি কিছু ভেবেছেন অ্যাপার্ট ফ্রম বুকস? এইটার সবচেয়ে বড় উত্তর চ্যানেল আইয়ের কাছেই আছে। কেন আমি বলবো, কারণ চ্যানেল আই বাবার জীবদ্দশায় একটি অনুষ্ঠান করে পালকি নামে, এবং সেই পালকি অনুষ্ঠানে বাবা নিজে উপস্থিত থাকতেন এবং বাবার লেখা গানগুলো তরুণ প্রজন্মের শিল্পীরা গাইতো, বাবা সেই গানের ইতিহাসটা বলতো। এটা কিন্তু এক ধরনের ডিজিটাল আর্কাইভ, এবং এটা কিন্তু চ্যানেল আইয়ের আর্কাইভে আছে। ঠিক আছে, তো এভাবে আবার আরেকটা যেটা আইপিডিসির কথা আমরা বললাম, ওদের সাথেও সম্পৃক্ত হয়ে আমরা একটা কাজ করেছিলাম। তারাও বাবার বেশ কিছু পুরোনো গান নতুন করে রিমিক্স করেছে, নতুন শিল্পীদেরকে দিয়ে গাইয়েছে, এবং যখন ইউটিউবে সেটা আপলোড করা হয়েছে তখন কিন্তু ওই গানের হিস্ট্রি সহ আপলোড করা হয়েছে। পালকি অনুষ্ঠানের কথা যেখানে বলছিলেন, ওখানে আসলে কতগুলো গান সম্ভব হয়েছে এরকম? পালকি অনুষ্ঠান তো 5 বছর আমরা কন্টিনিউ করেছি, এবং প্রতি সপ্তাহে একটা করে যেত, মানে মাসে 4টা প্রোগ্রাম। তো সেভাবে বছরে 4 বার 48টা প্রোগ্রাম, এক একটা প্রোগ্রামের 5টা করে গান। এখন তুমি মাল্টিপ্লাই করে নাও যে কতগুলো গান। তার গানের সংখ্যা যেহেতু আমরা বলছি যে 20,000-এরও বেশি, তো নিশ্চয়ই 5 বছরের সময়সীমাও আসলে ওই অনুষ্ঠানের মাধ্যমে পুরোটুকু আর্কাইভ করা সম্ভব হয়নি। সেই জায়গা থেকে ওইটার ফিউশন বা নতুন কোনো ভাবে চিন্তা কি করা যেতে পারে কিনা এই গানগুলো আর্কাইভ করার ক্ষেত্রে, কি মনে হয়? নতুন ভাবে চিন্তা ভাবনা আমাদের গানগুলো আর্কাইভের ক্ষেত্রে আমি দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকেই কিন্তু বিচ্ছিন্নভাবে বাবার গানগুলো আসলে উঠে আসছে, তারা করছে, অবশ্য আমাদের পারমিশন নিয়েই করছে অনেকেই। আর আমাদের যেটা মূল উদ্দেশ্য, আর্কাইভের যেটা প্রপার মিনিং, সেটা হলো যে একজন ব্যক্তিত্বকে পুরোটা তুলে ধরা। তো সেই উদ্দেশ্যে আমাদের কিন্তু বাবার একটা মিউজিয়াম করার উদ্যোগ আসলে আমরা নিয়েছি, এবং আমি বলবো যে ভিত্তিপ্রস্তর স্থাপনও করা হয়েছে যে কিভাবে করব, কোথায় করব। আর জায়গাটা কি রিভিল করতে পারেন আমাদের জন্য? হ্যাঁ, সেটা এখন একটু সারপ্রাইজ রাখতে চাই। এটা আমাদেরই একটা জায়গা আছে, তো সেখানে ওই জিনিসটা আমরা করব। তো ওইখানে যেটা থাকবে বাবার মিউজিয়ামে, এমনকি বাবার ব্যবহৃত জিনিসপত্র সেখানে থাকবে, বাবার গানগুলো সেখানে থাকবে, গানের ইতিহাস থাকবে, তার বায়োগ্রাফি থাকবে, সব কিছু থাকবে। মানে এটা গাজী নজরুল আনোয়ার একাডেমি তোমরা বলতে পারো, একটা ইনস্টিটিউশনের মতো হবে, এবং সেই জায়গাটা প্রত্যেকের জন্য ওপেন থাকবে। যে যখন খুশি সেখানে যাবে, আমার বাবার সম্পর্কে জানবে, টিকিট কেটে যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, কারণ এটা তো কমার্শিয়াল পারপাসে না, এটা হচ্ছে আমার বাবাকে বাঁচিয়ে রাখা তোমাদের কাছে। মোমিন বিশ্বাস, এই যে আর্কাইভ নিয়ে, বইয়ের আর্কাইভ নিয়ে অল্প কথার গল্প করেন, সেখানে আপনার অনেক বড় অবদানের কথা বারবার উঠে এসেছে। অবদান শব্দটা না শুনি, এটাকে আমি আমার দায়িত্বই মনে করি ওই শব্দটাতে। ওকে, ঠিক আছে, তাহলে বলতে চাই যে আপনার দায়বদ্ধতার জায়গা বা দায়িত্বের জায়গা থেকে আপনি কাজগুলো করেছেন। বই একটি মাধ্যম, এখন আরো অনেকগুলো মাধ্যম তৈরি হয়েছে, তো অন্যান্য মাধ্যমেও কি আপনাকে সমানভাবে সরব আমরা পাবো? ইনশাআল্লাহ। আর আমি কেন বারবার দায়িত্বের কথা বলছি সেটা একটু ছোট্ট করে খণ্ডন করি। আমরা যারা এই প্রজন্মের গান গাওয়ার দুঃসাহস করি বা চেষ্টা করি, আমরা আসলে কোন গানগুলো গাই? ঘুরে ঘুরে কিন্তু এই গানগুলো গাইছি আমরা, বেশিরভাগই নিজের কিছু গান গাইছি, কিন্তু এই গানগুলোই কিন্তু গাইছি। সুতরাং এটা তো বলতে দ্বিধা নেই যে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই গানগুলো দিয়ে কিন্তু করে খাচ্ছি। সহজ বাংলায় বললাম, সহজ বাংলা। তো যেই মানুষরা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন, যাদের গান শুনে শুনে আমরা গান শেখার আগ্রহ পেয়েছি, শেখার স্বপ্ন দেখেছি, শিল্পী হতে চাওয়ার বাসনা তৈরি হয়েছে আমাদের মধ্যে, সুতরাং তাদের সৃষ্টিকর্মগুলোকে বাঁচিয়ে রাখা একজন শিল্পী হিসেবে আমাদেরও দায়িত্ব। আরেকটি বড় বিষয় হলো, আমরা এই প্রজন্ম বলি, সে প্রজন্ম বলি, যারা এই গানগুলো গাওয়ার চেষ্টা করি, গাইতে গেলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা ভুল তথ্য দিয়ে থাকি। এক্ষেত্রে দুটো বিষয় কাজ করে, একটা হলো জানার আগ্রহের স্বল্পতা আছে, দ্বিতীয় হলো আগ্রহ বেশি থাকলেও জানার সেই মাধ্যমটা থাকে না। কারণ আমরা এখন অনলাইন প্ল্যাটফর্ম বলতে ইউটিউব বুঝি, কিন্তু ইউটিউবে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ভুল তথ্যে ভরপুর থাকে। সুতরাং আমি যখন একজন শিল্পী হিসেবে ভুল তথ্য দিচ্ছি, সেই মানুষগুলোকে তো আমি অসম্মান করছি, সেটা কি করা উচিত না? সুতরাং এটাকে আপনি বইয়ের বিজ্ঞাপন বলেন, যাই বলেন না কেন, সুতরাং আমি বলতে পারি যে যারা গান বাজনার সাথে জড়িত, যেভাবেই হোক, সরাসরি হোক, পরোক্ষভাবেই হোক, প্রত্যেকের কাছে আমি মনে করি এই ধরনের বই
বা স্পেশালি অল্প কথার গল্প গান যদি বলি, এই বইগুলো সংগ্রহে থাকা উচিত, এটা কারণ একটা এখানে authentic প্রত্যেকটা reference গানের হতে পারে। বিস্তারিত তথ্য উঠে এসেছে। অবশ্যই। এবং আমার কাছে গর্ব লাগে কোনটা জানো, যখন আমরা গান করতে যাই, আমরা তো রবীন্দ্রনাথের যেমন বই আছে, নজরুলের বই আছে, সবাই নিয়ে যায়, আমি আমার বাবার বইটা নিয়েছি। এটা কিন্তু খুব এক্সেপশনাল একটা জিনিস। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি একটু বলছি যে দর্শক শ্রোতাদের, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে যারা আছে, সবারই এই বইগুলো সংগ্রহ করা দরকার। কারণ যেই মানুষটা আমাদেরকে এত কিছু দিয়ে গেছে, সংস্কৃতির প্রত্যেকটি অঙ্গনকে সমৃদ্ধ করে গেছে তার সৃষ্টি দ্বারা, তার সম্পর্কে জানা দরকার, বোঝা দরকার। তাকে বুঝলে, জানলে আমি মনে করি বাংলাদেশকে জানা হবে, কারণ ও একটি বাংলাদেশ। আর আমরা জাতি হিসেবে গর্ব করে বলতে পারি যে আমরা একজন গাজী মাজহারুল আনোয়ার পেয়েছি। উনি আমাদের অহংকার, উনি আমাদের গর্ব। একেবারে। এবং বাবা মার দুজনে কিন্তু 50 বছরের একটা জার্নি, এবং মা সেই উদ্যোগটা নিয়েছে, বাবাকে নিয়ে সে বই লিখেছে। হ্যাঁ, কারণ ওকে সারা দেশের মানুষ ভালোবাসে, শ্রদ্ধা করে। তো ওনার সঙ্গে যখন যেখানে আমি যেতাম, সবাই আমাকে ঘিরে ধরতো, যে ওনার কর্মজীবন সম্পর্কে তো আমরা মোটামুটি কম বেশি জানি, তো জানতে ইচ্ছে করে উনি ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন। সেই জন্যেই আমার ওদের যেহেতু এত ভালোবাসে এই মানুষটাকে, তো তাদের জানার আগ্রহ অবশ্যই আছে। তো তাদের জানার সেই আগ্রহকে প্রাধান্য দিয়ে আমিও উদ্যোগ নিলাম এই যে আগুনের সাথে বসবাস এই বইটি লেখার। তার আগুন নামটা কেন দিলেন? ওইটাই আমি জানতে চাচ্ছিলাম যে আগুন নামটা দিয়েছি যখন ওর সাথে বিয়ে হয়, মানে জীবন সঙ্গী হিসাবে আমি ওকে যখন পেয়েছি, তখন ওর সৃষ্টি ক্ষমতা দেখে আমি একদম নার্ভাস হয়ে গেছি যে আমার কার সাথে বিয়ে হলো, এই তো আগুনের গোলা, আমি ওকে সামাল দিব কিভাবে। হ্যাঁ, তারপরে তো আস্তে আস্তে ওকে বুঝলাম, চিনলাম, জানলাম। তারপরে তো আমি ওকে, ওর সৃষ্টিকর্ম যাতে ব্যাহত না হয়, ওই জন্য আমি ওনাকে ফ্রি করে দিলাম। সংসারের কোনো কাজে কিন্তু আমি ওনাকে জড়াইনি, কারণ ও তো খালি আমার সম্পদ না, ও তো দেশের সম্পদ, জনগণের সম্পদ। আল্লাহ তাআলা ওকে যে প্রতিভা দিয়েছে, সেটা তো দেশের জন্য, জনগণের জন্য ও কাজ করবে। ওই জন্য সংসারের পুরো দায়িত্ব কিন্তু আমি নিয়ে নিয়েছি, ওকে একদম ফ্রি করে দিয়েছি, যাতে ওর ক্রিয়েশনের যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে। এই কৃতিত্ব কিন্তু আমাদের শ্রদ্ধেয় জোহরা গাজীকে আমরা দিতেই পারি। একজন সফল ব্যক্তিত্বের কথা বলি, তার পেছনে একজন সফল নারী থাকেন, নারীর অবদান থাকে। এই অবদানটা অনেক সময় আমাদের কাছে অজানা হয়ে থাকে। আজকের আয়োজনের মাধ্যমে আসলে সেই জানাটাও আমাদের হলো। হ্যাঁ, তো ওই যে আগুনের সাথে বসবাস, এটা গত বছর বের হয়েছে, এই হ্যাঁ প্রথম খণ্ডটা। এখন লিখছি আমি তার ধারাবাহিকভাবে যে কর্মজীবন নিয়ে। তার তো 60 বছরের কর্মজীবন। প্রথম খণ্ডে তার ছিল ব্যক্তিজীবন। আচ্ছা, দ্বিতীয় খণ্ডে কর্মজীবন। এখন কর্মজীবন তো 60 বছরের কর্মজীবন, তো আমি 2 দশক করে লিখছি আর কি। এবার লিখেছি তার 60 দশক এবং 70 দশক। তো খুব সহসাই ওটাও আমরা লঞ্চ করব খুব তাড়াতাড়ি। আচ্ছা, এর সাথেও একটা পরিচয় রয়েছে যে বই ছাড়াও আমরা জানি যে একজন ব্যক্তি জীবনকে নিয়ে যদি আরো জানতে চাই এবং আরো ম্যাস অডিয়েন্সের কাছে যদি পৌঁছাতে চাই, সিনেমা একটা বড় মাধ্যম হয়ে থাকে। এবং তিনি তো সর্বাধিক সিনেমার গানই লিখেছেন, সেখানে বিভিন্ন নায়ক নায়িকা তাদের লিপসিং আসলে কণ্ঠগুলো ফুটে উঠেছে। সেই জায়গা থেকে নিজের বাবার জীবনী সিনেমাতে তুলে ধরা, এই ভাবনা কি কখনো এসেছে বা এরকম প্রস্তাবও কি কখনো পেয়েছেন কিনা, যদি একটু শুনি আমরা। দিতি আনোয়ার যদি বলেন বাবার জীবনী নিয়ে বা তার আত্মজীবনী নিয়ে যদি একটা বায়োগ্রাফি করা যায় আসলে সিনেমা আকারে, এটা কি? হ্যাঁ, প্রস্তাব অনেকেই দিয়েছে, কিন্তু আমরা সেটাতে খুব একটা সায় দেইনি। কারণ বাবার বায়োগ্রাফি যদি বেরই করতে হয়, সেটা আমরা করতে চাই। কারণ আমার বাবা তো সঙ্গীতের পাশাপাশি একজন চলচ্চিত্রের মানুষ, এবং তার একটি প্রোডাকশন হাউস আছে, দেশচিত্র কথার ব্যানারে অসংখ্য ছবি তিনি নির্মাণ করেছেন। তা এখন অনেক দিন যাবৎ এই প্রতিষ্ঠান থেকে কোনো সিনেমা আসেনি। তো আমার এবং আমার ভাইয়ার, আমার দুজনেরই ইচ্ছে আছে যে আমরা এই প্রতিষ্ঠানটাকে আবার চাঙ্গা করব, সেখান থেকে ছবি প্রযোজনায় আমরা যাব, বাবার আগের কিছু ছবি হয়তো নতুন করে আমরা রিমেক করব, কিংবা বাবার জীবনী নিয়ে আমরা সিনেমা তৈরি করব। এ ধরনের অনেক পরিকল্পনা আছে, এবং পরিকল্পনার কথা যেহেতু এখানে আসলোই,
বিবিসির একটা জরিপ হয়েছিল 1000 বছরের বাংলা গানে, সেখানে লক্ষ লক্ষ গানের ভিতর থেকে 20টি গানকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়, আমার বাবার লেখা 3টি গান আসে এবং পোস্টারিং করা হয়েছিল, সেখানে কবিগুরুর গানও ছিল, নজরুলের গানও ছিল, দুইজনের মাঝখানে বাবার ছবিটা ছিল। তো আজকে চ্যানেলের মাধ্যমে একটা আবেদন রাখতে চাই, বাবার যেহেতু অবদান আছে, হ্যাঁ নজরুল আমাদের জাতীয় কবি, রবীন্দ্রনাথ বিশ্বকবি এবং একজন গীতিকবি হিসেবে আমি মনে করি যে আমার বাবার অবদানটা কম নয়। তো যদি রবীন্দ্র সরণি হতে পারে, যদি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ হয়, তাহলে গাজী মজহারুল আনোয়ারের নামে একটা রাস্তা, একটা সড়ক তো হতেই পারে। আর পাঠ্যপুস্তকেও তো আমার বাবাকে আনা যেতেই পারে, তাই না? অনেক বড় বড় ব্যক্তিত্বর সম্পর্কে আমরা কিন্তু স্কুলে থাকতে পাঠ্যপুস্তকে পড়তাম। তা আমি তো মনে করি যে বাবা সেই পর্যায়েরই একজন মানুষ ছিলেন, জাতীয়ভাবে স্বীকৃত এমনকি আন্তর্জাতিকভাবেও। কারণ 20,000-এর উপরে গান আমার মনে হয় না যে মানে অন্য কারো আছে, বা বিভিন্ন মাধ্যমে যেহেতু তিনি লিখেছেন, গানের সংখ্যাটাও বেশি এবং শুধু কোয়ান্টিটি না, কোয়ালিটি। মানে আমি তো বলবো যে বাবা লেখা গানের ভেতর থেকে 90% গানই সর্বাধিক জনপ্রিয় গান, সত্যি। তো তাহলে এই জিনিসগুলো তো হতেই পারে। আজকে চ্যানেলের মাধ্যমে এই আবেদনটা আমি রাখলাম কর্তৃপক্ষের কাছে। এবং আছেন, আমরা সকলেই আছি যারা শিল্প সাহিত্যকে ভালোবাসি, চর্চাটা করতে চাই এবং চাই যে আমাদের শেকড়ের গল্প আরও বিশ্বে পৌঁছে যাক, আমাদের তরুণ প্রজন্মের কাছে পৌঁছে যাক। এই চেষ্টাগুলো তো থাকবেই এবং আপনারা তো রয়েছেন, এই প্রজন্মের একজন মমিন বিশ্বাস তিনিও রয়েছেন, যিনি নিজের দায়িত্ব জায়গা থেকেই কাজগুলো করছেন। তার মধ্যে অনেক শিল্পী এগিয়ে আসবে এবং আমাদের একজন গাজী মাজহারুল আনোয়ার সকলের কাছে পৌঁছে যাবে আরও বেশি, যুগ থেকে যুগান্তরে। এই প্রত্যাশাটি রেখে আমরা আজকের আয়োজন থেকে আসলে বিদায় নিব, শেষ দিকে চলে এসেছি। ভালো থাকবেন, আগামীতে আরও অনেক গল্প, কাজ সবকিছু আপনাদের কাছ থেকে জানতে চাই। অসংখ্য ধন্যবাদ, আরও একবার চ্যানেল আইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের একটি আয়োজন, একটি বিশেষ আয়োজন, একজন বিশেষ মানুষকে ঘিরে, গাজী মাজহারুল আনোয়ার। তার প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আজকের এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।